সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন কামাল খান, তিনি একজন সাংস্কৃতিক কর্মী এবং গীতিকার। আমার বাম দিকে আছেন ছাত্র দলের যুগ্ম সম্পাদক এবং এই ২৪-এর গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অন্যতম একজন সংগঠক মানসুরা আলম। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। ৬৯, ৯০ এবং ২৪-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও শেখ হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ ৫ মার্চ ২০২৫। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ২০০৯ কর্ণফুলীর বালুমহল এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। ২০১০ শেয়ারবাজারকে অস্থিরতার দিকে নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা নিজেই। সরকারের নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হচ্ছে এসএসসিকে। ২০১২ সরকারি চিনিকলগুলোই উৎপাদন বিপর্যয়। ২০১৩ বিএনপি নয় আওয়ামী লীগই ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। কলারোয়া ভাইস চেয়ারম্যানের অফিসে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত। ২০১৪ বাঁধ হয়নি, ৩৭টি হাওর ফসল অরক্ষিত। ২০১৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আটক, পুলিশের অস্বীকার। ২০১৬ আওয়ামী লীগ নেতা চিকিৎসককে ঘুষি মারায় ৪৮ ঘণ্টার ধর্মঘট। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মীর কাসেমের মামলার পুনরায় শুনানির দাবি খাদ্যমন্ত্রীর। ২০১৭ সন্ত্রাস বিরোধী অভিযানের নামে অধিকার খর্ব করছে সরকার, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদন। বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্বিচারে গ্রেপ্তার বাংলাদেশে মানবাধিকারের প্রধান অন্তরায়, যুক্তরাষ্ট্র। ২০১৮ সুনামগঞ্জ হাওরে বাঁধ নির্মাণের দলীয় প্রভাব, স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন, ঢাকায় ৫ থেকে ১০ ভাগের বেশি ভোট পড়েনি। ২০১৯ only পটুয়াখালী ডিসি sent river gravels list to NRCC। ২০২০ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আটক ৫৭। আওয়ামী লীগ নেতার হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন শিক্ষক। হাইকোর্ট questions Firozpur district judge transfer. Law minister says judge withdrawn control situation. TIB terms ominous sign for judiciary. Role of law. ২০২১ ডিজিটাল নিরাপত্তা আইনে কলেজ শিক্ষক রিমান্ডে। India for no crime, no death along border. Problems should be resolved through discussion. Hasina. Laundering of Taka 2,525 crores by Faridpur Awami League brothers. Church sheet names ex-minister Musharraf's brother. ২০২২ গাজীপুরে পুলিশি নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাতের অভিযোগ। ভোট দেয়া না দেয়ার হিসাব আমরা করব। বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না, পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশে বিমার উপর অনাস্থা। এডিবল অয়েল, অনিয়ন্স, বিফ, ফিশ বিকাম ডিয়ারার। ২০২৩ আওয়ামী লীগের শোডাউনে রাজপথ সরগরম। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত। ঢাকা মেডিকেল কলেজে ফের আগুন। এনবিআর চেয়ারম্যান কি নিজেকে সম্রাট ভাবেন? হাইকোর্ট। গভর্নমেন্ট অ্যাকিউজড অব ডিস্ট্রয়িং এডুকেশন সিস্টেম। শুরুতেই যাচ্ছি কামাল খান, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম আওয়ামী লীগের শোডাউন, সীতাকুণ্ড ও ঢাকা মেডিকেলে অগ্নিকাণ্ড। একই দিনের সংবাদ। দুর্নীতি এবং রাজনৈতিক ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই কি মাঝে মধ্যে এরকম ঘটনা এবং পাল্টা ঘটনা ঘটানো হয়েছিল কিনা, না এটি প্রাকৃতিকভাবেই শেখ হাসিনাকে আসলে ফেভার করত? আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, আমি এটাকে ঠিক শাক দিয়ে মাছ ঢাকার যে আমাদের যে প্রবাদ আছে, আমি বলবো যে ওই প্রবাদটারই একটা বহিঃপ্রকাশ বা ওইটারই ব্যবহার। কারণ আপনি যদি দেখেন, শুধু এই যে ঢাকায় অগ্নিকাণ্ড বা সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড নয়, আপনি যদি গত
15-16 বছরের বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন যে তনু হত্যাকাণ্ডটা যদি খেয়াল করেন, তার ঠিক কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের অর্থ লুপাট হয়ে গেল। মাঝখানে আমরা কি করলাম, তনুকে আনলাম, এরপর আমরা অনেক মানুষজন রাস্তায় দাঁড়ায় গেলাম, আমরা কিন্তু কথা বললাম তনু হত্যার বিষয় নিয়ে, দাবিতে আমরা কথা বললাম বিচার। তনুকে নিয়ে, আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিষয়টা ভুলেই গেলাম যে আসলে কি ঘটনাটা ঘটলো। এরপরে যদি আপনি আবার আরেকটু এরপরের কিছু ঘটনা আপনি দেখেন, নদী, রেল, আমরা যে ট্রানজিটটাকে আমরা দিলাম, এই ঘটনাটার পরে কি ঘটলো দেখেন, আমি মেয়েটার নাম ভুলে যাচ্ছি, যে একটা মেয়ে সুইসাইড করলো, বা ইসের আমাদের আমাদের দেশের একজন ধনকুবেরকে নিয়ে খুব লেখা শুরু হইলো। মুনিয়া হ্যাঁ, আত্মহত্যা। এরকম যদি আমরা ঘটনা সাজাইতে থাকি, দেখবেন যে মিনিমাম এই 15 বছরে প্রায় 30টার মতো আমি ঘটনা বের করে দিতে পারবো, বা আপনিও পারবেন যে একটা ঘটনার পর একটা, একটা ঘটনার পর একটা দুইটা ঘটনা যদি এরকম ঘটতো, তাহলে আপনি বলতে পারতেন যে এটা কোনোভাবে প্রাকৃতিকভাবে ফেভার পেয়ে গেল। আপনি প্রতি মুহূর্তে প্রতিটা ঘটনার পর পর একটা করে ফেভার পাবেন, এটা আমি বিশ্বাস করি না। কি আমরা যদি একটা দেশকে চিন্তা করি, দেশটার এলিমেন্টগুলোর মধ্যে প্রথম একটা বিষয় হচ্ছে জনগণ। যখন এবার শাসক বলেন, সুশাসক বলেন এবং স্বৈরশাসক বলেন বা ফেসিবাদ বলেন, সকলেরই কিন্তু সবশেষে একটা জায়গায় ভয় থাকে, সেটা হচ্ছে জনগণ। এই কাজটা করার একটাই কারণ, সেটা হচ্ছে জনগণের চোখটাকে অন্যদিকে নিয়ে যাওয়া। আপনি দেখেন এই যে এইবারের আমাদের যে গণ অভ্যুত্থান যেটা হয়ে গেল, এটা যদি আপনি একটু তাকান, এখান থেকে কিন্তু চোখটা অন্য কোথাও সরাইতে পারেনি। এই সরাইতে না পারার একটাই কারণ, এখানে কিন্তু মুভটা করছে জনগণ। আমি বলবো জনগণের পূর্ণাঙ্গ অংশগ্রহণ ছিল। হ্যাঁ, এটার মেকানিজমে হয়তো অনেকে থাকতে পারে, অনেক রাজনৈতিক শক্তি, সামাজিক অনেক শক্তি, ধরনের নানা থাকতে সাংস্কৃতিক পারে, শক্তি হ্যাঁ। এখানে কিন্তু কাজ করেছে। জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে এসেছে, জামাতিকরণ করার চেষ্টা হয়েছে, বিএনপিকরণ করার চেষ্টা হয়েছে, যেটাকে বলার চেষ্টা হয়েছে যে এইটা যেটা হচ্ছে এটা কি বলে স্বাধীনতা বিরোধীদের একটা চক্রান্ত, বা দেশ বিরোধী ষড়যন্ত্র। কোথাও কোনো ব্যানার দেখেছেন বিএনপির যে এটা প্লাকার্ড, বিএনপির, ব্যানার, এরকম এটা কিছু জামাতের, এটা শিবিরের, সবাই মিলে বা নাগরিক এটা ছিল। বামের। এখানে কিন্তু প্রথম শুরু করলো, দেখালো কি যে ছাত্র, হ্যাঁ, প্রথম আমরা কি বললাম যে কোটা বিরোধী আন্দোলন, ছাত্রদেরকে শুধু আমরা সামনে আনলাম। এরপরে কি হলো যে ছাত্র জনতার আন্দোলন কিন্তু শুরু হলো। এই বিষয়টা খেয়াল করে দেখেন, এখানে ভয়ের জায়গাটা কিন্তু জনগণ। সেই জনগণ পরবর্তীতে হ্যাঁ, ঠিকই আট ওই দিন এই আন্দোলনটাই আপনি একটু খেয়াল করেন, এই আন্দোলনটা যদি বিএনপির ব্যানারে হইতো, তাহলে কি আপনি মনে করেন পলিটিক্যাল success ক্র্যাকডাউন হতো? করে শেষ করে দিত। কারণ তারা একটা জিনিস কিন্তু করতে পেরেছিল, গত 16 বছরে যেই কাজটা করতে পেরেছিল, ডিপলিটিসাইজ করতে পেরেছে। এই দেশের জনগণকে জনগণের জায়গা থেকে সরায় নিয়ে যেতে পারছে। এখানে যদি বিএনপি থাকতো, জামাত থাকতো, যদি এসে থাকতো, এই যে আমি যে কথাটা বললাম যে আমাদেরকে আলাদাটা করতে পেরেছিল কিভাবে, ধরেন আমরা এখানে 3 জন আছি, আপনি বিএনপি, আমি জামাত, ও উনি ধরেন বামপন্থী। যখন আপনাকে মারছে, জনগণ কি বলছে, বিএনপিকে মারছে। যখন আমাকে মারছে, জামাতকে মারছে। যখন ওনাকে মারছে, বামকে মারছে। কিন্তু অ্যাকচুয়ালি মারছে কিন্তু জনগণ কি, কিন্তু জনগণ যখন একসাথে হয়ে জনগণ হয়ে উঠতে পারে, তখন কিন্তু সেটাকে পৃথিবীর কোনো ফেসিবাদ তাকে আটকাতে পারে। একই বিষয় মানসুর আলম, আপনার কাছে জানতে চাই যে কামাল খান একটি কথা বলেছিলেন যে আমাদেরকে আলাদা করে ফেলতে পেরেছিল, রাজনীতি থেকে সাধারণ মানুষকে আলাদা করে ফেলেছিল, এবং যেই কারণে রাজনৈতিক শক্তিগুলোর উপরে নিপীড়ন নির্যাতনের এক ধরনের বৈধতা সরকার পেয়ে যেত নানানভাবে। এবং আরেকটি জিনিস যেটি, যে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়া, এটি আসলে সরকারকে কোন পরিস্থিতিতে গেলে জনগণের দৃষ্টি ঘোরাতে বাধ্য হতে হয়, বা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এরকম দৃষ্টি ঘোরাতে হয়? আমরা যারা রাজনৈতিকভাবে ফেসিবাদের বিরোধিতা করতাম, আমাদেরকে ডিহিউম্যানাইজেশন করা হতো। মানে আমি যে একজন মানুষ, মানুষ আমাকে মারছে, আমি মানুষটাকে মারছে, এটা আগে আমাকে দেখানো হতো যে একজন রাজনৈতিক কর্মীকে মারছে, তোমার যে কথাটা কামাল ভাই বললেন, হ্যাঁ, ও তো ছাত্রদল, ওকে মারছে, তোমার কি? মানে মানব সত্তার বাইরে নিয়ে যাওয়া। হ্যাঁ, আমি যে মানুষ, আমাকে মানুষ থেকে আলাদা করে ফেলা হতো। এবং এইভাবে বিভিন্নভাবে দৃষ্টি ঘুরিয়ে বিভিন্ন ইস্যুর পর ইস্যু, বিভিন্ন টপিক তারা নিয়ে আসতো এক এক সময়। এবং শুনতে হাস্যকর লাগলেও আমাদের এই যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, আমি বলবো এটা অনেক বেশি ব্যবহৃত হয়েছে এই জায়গাটাতে।
যে আজকে একজন স্বনামধন্য অভিনেত্রী, তার ব্যক্তিগত জীবনকে এমন সময় আনা হলো যখন একটা রাজনৈতিক টানাপোড়েনের সময় চলছে। এমন কিছু দাবি বিরোধীরা তুলছে যে এগুলা সরকার যদি না মানে তার অবস্থান থেকে সে সরে যাবে। সেসব এমন একটা ইস্যু নিয়ে মানুষের যে অমুক অভিনেত্রীর কার সাথে সম্পর্ক, তার স্বামী তাকে ছেড়ে গেল কিনা, এই ধরনের টপিক দিয়ে, এই ধরনের সিলি সিলি বিষয় দিয়ে আমাদের সেন্সেশন ক্রিয়েট করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে এবং সেই জায়গাটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখান থেকে যে মানুষ রাজনীতি নিয়ে ভাবছেই না, দেশে কি হচ্ছে ভাবছেই না। এবং রাজনীতিকেও তো এক ধরনের অমানবিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে রাজনীতি একটি খারাপ জিনিস, হ্যাঁ, পলিটিক্সকেই একবারে ব্যাড ব্র্যান্ডিং করা হয়েছে। সেইটাই, এখন পলিটিক্সের ব্যাড ব্র্যান্ডিং হয়তো মানুষের উপর তেমন একটা এফেক্ট পড়তো না, কিন্তু আলটিমেটলি মানুষ একটা কমফোর্ট জোনে থাকতে চায়। তো মানুষকে সেই কমফোর্ট জোনে রাখতে গিয়ে মানুষকে এই যে দিনের পর দিন বিভিন্ন ধরনের টপিক মানুষের মাথায় পুশ করার চেষ্টা এবং তাদেরকে বিভিন্ন আশ্বাসের মধ্য দিয়ে রাখা। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি শুনেছি যে বিভিন্ন ধরনের চাকরির ইন্টারভিউ নিয়ে রাখা হয়েছে, অনেকগুলো ব্যাচ নিয়ে রাখা হয়েছে, কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। তাদেরকে সেই আশ্বাসে রাখা হয়েছে যে হ্যাঁ তোমাদের চাকরি টুডে অর টুমোরো হচ্ছে। এখন যেই ছেলের একটা ব্যাংকে চাকরি হয়েছে, সে জানে যে এটা ইন্টারভিউ দেওয়া হয়েছে, ওর চাকরিটা হচ্ছে, সে তো ভাববে যে আমি যদি এই রাজনৈতিক সমস্যার মধ্যে গিয়ে পড়ি, আমি যদি এখন বলি আমি যদি ইলেকশনের বিরোধিতা করি, তাহলে তো আমার এই চাকরিটা আর হবে না। তো এই ধরনের বিষয় ছিল। আর সাধারণ মানুষের মধ্যে এই যে দ্রব্যমূল্য বা এই জিনিসগুলো নিয়ে যখনই কোনো কিছু দানা বেঁধে উঠছে, তখনই হচ্ছে যে মানুষের সেই আক্ষেপ, মানুষের সেই ক্ষোভ, এগুলোকে ঘোরাতে সমাজ মাধ্যম, ন্যাশনাল মিডিয়া সেগুলোকে ভয়ানকভাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময়। রাষ্ট্র থেকে নাগরিককে আলাদা করে ফেলা এবং এই নাগরিকগুলোকে বিভিন্ন ক্লাস্টারে ফেলে দেয়া, এবং ওই ক্লাস্টার ধরেন বিএনপি, জামাত, বাম, এভাবে ফেলে তাদেরকে ডিহিউম্যানাইজেশন করা, এটি হয়েছে অত্যন্ত সূক্ষ্ম। কিন্তু এটি তো আমাদের কাটাতে হবে। আপনার কাছে কি মনে হয় এই ডিলেমা কাটিয়ে উঠবার জন্য আসলে আমাদের কি করা উচিত? 5 আগস্টের পরে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা যে সময় পেয়েছি, এই সময়ে আমাদের অনেক বেশি এই সমস্যাগুলো সমাধানের দিকে আগানোর কথা ছিল। যদিও এখন মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন, যে সমস্যাই তৈরি হোক না কেন সেটা নিয়ে মানুষ সোচ্চার হচ্ছে, সেটা নিয়ে মানুষ রাস্তায় দাঁড়াচ্ছে। এখন আর সেই জায়গা থেকে ডিহিউম্যানাইজেশন করার জায়গা নেই, মানুষকে রাজনীতি থেকে আলাদা করার কোনো জায়গা নেই। মানুষ অনেক বেশি পলিটিক্যাল এন্টিটি হয়ে উঠেছে। এখনও মনে করেন যে আমি ছাত্রদল করেছি, আমি এতগুলো দিন ফ্যাসিবাদের নিপীড়নের শিকার হয়েছি, আমি এই গণ অভ্যুত্থানে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, আমার সহযোদ্ধাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা নট এ সিঙ্গেল ডে আমরা ঘরের মধ্যে বসে থাকিনি, এবং আপনারা রক্ত দিয়েছেন। জি, কিন্তু তারপরে 5 আগস্টের পরে শুধু রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে, এই একটা দোহাই তুলে আমাদেরকে আবারও সেই মানুষ থেকে আলাদা করে চেষ্টা করা হয়েছে। না, সেটি তো আসলে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের দাবি তোলা হয়েছিল। আমরা বারবারই তাদেরকে জিজ্ঞেস করেছি লেজুর ভিত্তিক কি, সেটা সুস্পষ্ট উত্তর আমরা এখনো পাইনি। এবং আমরা যে বলছি যে আমরা জানতে চেয়েছি, আমরা কার কাছে জানতে চেয়েছি? যাদের কাছে জানতে চেয়েছি তারাও দিনের পর দিন হয় ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে, অথবা পূর্ববর্তী ছাত্র সংগঠনের কর্মী হিসেবে আত্মপ্রকাশ করছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে এরা আসলে আমাদের উত্তরণ ঘটাতে হবে। মানসুর আলম, আমরা তো একটা সুসময়ের অপেক্ষায় আছি। আমরা সেই উত্তরণের চেষ্টা ডে ফার্স্ট থেকে করে যাচ্ছি। আমি সবসময় চেষ্টা করেছি এবং আমার সংগঠন সবসময় চেষ্টা করেছে যে শিক্ষার্থীদের পাশে কিভাবে থাকা যায়, এবং যথাসম্ভব বিভিন্ন ধরনের ভায়োলেন্স বা আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয়, এই যে মব বারবার হয়েছে আমাদের নামে, যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আপনারা আসবেন না এখানে, রাজনীতি করবেন না, আমরা কিন্তু সেটা অত্যন্ত ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করেছি। আপনার আলোচনার রেশ ধরেই আরেকটি সংবাদের শিরোনাম একটু আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। যেহেতু আপনি ক্যাম্পাস কেন্দ্রিক আলোচনা করছেন, শিক্ষার পরিবেশ অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যেটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবং সমালোচিতও হচ্ছে। গট অ্যাকিউজড অফ ডেস্ট্রয়িং এডুকেশন সিস্টেম, দ্য নিউ এজ পত্রিকার রিপোর্ট। এটি আসলে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, ফ্যাসিবাদী শাসকরা কিভাবে ধ্বংস করেছিল
এবং এই যে ধ্বংস করেছিল এই দায়ভারও তো তারা কোনোদিন স্বীকার করেনি, বরং পাল্টা তারা প্রচার করেছে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বা প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছে এবং শতভাগ শিক্ষিতের দেশ বা অত্যন্ত ভালো রেজাল্ট করছে, এখন পড়াশোনা মান বৃদ্ধি পেয়েছে। এই প্রচারণা আমরা দেখেছি, কিন্তু কিভাবে ধ্বংস করলো তাহলে? বেগম খালেদা জিয়া প্রথম সেটা বলেছিলেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে, এবং তখন থেকে 2014 সাল এমন একটা গুরুত্বপূর্ণ সাল যখন থেকে ফ্যাসিবাদ তার পূর্ণ রূপ ধরে আগাচ্ছিল, মানে অগ্নিমূর্তি ধারণ করেছিল ওই সময়। সেই সময়, তো সেই সময় তিনি এই কথাটি বলেছিলেন। তো আমরা যেটা দেখি যে শিক্ষা তো জাতির মেরুদণ্ড। আপনি যদি একটি জাতিকে ধ্বংস করে দিতে চান, সেই মানুষকে তার মূল্যবোধ থেকে সরাতে চান, ডিহিউম্যানাইজেশন করতে চান, যাই করেন না কেন, তার আগে আপনাকে অবশ্যই শিক্ষা ধ্বংস করতে হবে। এখন শিক্ষা ব্যবস্থা বলতে আমি বুঝি মূলত প্রাইমারি সেকেন্ডারি যে এডুকেশনটা আছে সেটাকে যদি আপনি প্রপারলি গড়ে তুলতে পারেন তাহলে হচ্ছে আপনার পরবর্তী শিক্ষা ব্যবস্থা স্মুথ থাকে এবং সেটা একটা ভালো শিক্ষা ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু মূলত যে সমস্যাটা হয়েছে সেটা, আমি যখন সেই সময়ে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হচ্ছিল, আমি তখন আর স্কুলেও ছিলাম না, কলেজেও ছিলাম না, আমি বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি। বাট আপনি প্রত্যক্ষদর্শী একজন। কিন্তু আমি প্রত্যক্ষদর্শী, আমার পরিবারের শিশুরা ছিল যারা স্কুলে কলেজে পড়েছে, যে এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকেও তো এক প্রকার বিশ্ববিদ্যালয়ের ধ্বংস করা শিক্ষাও বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে। তো মূলত আমাদের কনসার্ন যেটা, যে এখানে এডুকেশন সিস্টেম বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে মূলত প্রাইমারি এবং সেকেন্ডারি। যে ক্লাস 5-এ পড়ে একটা বাচ্চা, তাকে কেন আপনি পিএসসির মতো একটা পাবলিক পরীক্ষার মুখোমুখি করবেন? তার তো শৈশবই নষ্ট হয়ে যাচ্ছে, তার কেন এত কষ্ট করে এখানে পড়াশোনা করতে হচ্ছে? আর ক্লাস 3-4-এর বাচ্চাদেরকে আপনি জোর করে শিখাচ্ছেন যে আপনার এই ফ্যাসিবাদের পিতাকে, ফ্যাসিবাদের মাতাকে, তাদের কি উন্নয়ন, সেটা তো ওর জানা দরকার ছিল না। ওর বেসিক এডুকেশন দরকার ছিল, ওর মোরাল এডুকেশন দরকার ছিল, ও ছড়া পড়বে, ও কবিতা পড়বে। ও কেন ফ্যাসিবাদের ইতিহাস পড়ছিল? আমরা পড়েছি সুকুমার রায়ের ছড়া, ওরা কার ছড়া পড়ছিল? ওদের যে ফ্যাসিবাদের যে শিষ্য কিছু কবি সাহিত্যিক ছিল, তাদের মাথায় তাদের ছড়া, তাদের কবিতা, মানে অন্য কোনো, যেখানে দেশপ্রেম বা নিজেকে বোঝা, মানুষকে বোঝা, এই ধরনের কোনো প্রচেষ্টা সেখানে ছিল না। সেখানে মানে নিজেকে গড়বার জন্য যে শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার সেই শিক্ষাটা তার উপর সেটা তো ধরেন ইমপ্লাইড, কিন্তু যেটা প্রকাশ্যে ছিল, এক্সপ্রেস ছিল, যে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার মতো ঘটনা। প্রশ্ন, বাচ্চারা স্কুলে পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার আগে তারা খুঁজছে যে প্রশ্ন কোথায় পাওয়া যায়। এই যে একটা বাচ্চা গড়ে উঠছে, তখন থেকে এই যে চৌর্যবৃত্তি বা এই ধরনের চিন্তা ভাবনা তার মাথায় ঢুকছে যে প্রশ্ন কিনতে পাওয়া যায়। এটা কতটুকু নৈতিক অবক্ষয় একটা এডুকেশন সিস্টেমের জন্য, আমরা সেই সময়টাই দেখে এসেছি। ধন্যবাদ মানসুরা। আমরা একই বিষয়ে একটু কামাল খান আপনার কাছে জানতে চাই যে একটি জাতির বেড়ে উঠবার জন্য, একটি জাতি বিকাশের জন্য সুষ্ঠু ধারার সাংস্কৃতিক চর্চা বা সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যে আমাদের আবহমান কালের এক ধরনের সংস্কৃতি আমাদের ছিল, যার উপরে ভর করে আমাদের শিক্ষা পদ্ধতি বা শিক্ষা এগিয়ে যাবার কথা ছিল। সেই জায়গাটিতে আসলে কিভাবে ফ্যাসিবাদ তার বিষবাষ্প ছড়িয়েছে? আপনি নিজেও একজন সাহিত্যের মানুষ, সংস্কৃতির মানুষ, আপনি আসলে কিভাবে এই জায়গাটিকে ব্যাখ্যা করবেন? প্রথম দায়টা থাকে একেবারে জনগণের, কিন্তু জনগণ সবাই তো আর একসাথে কথা বলে না, এবং কখনোই সবাই একসাথে কথা বলে না। কিন্তু জনগণের পক্ষে কথা বলার জন্য কিছু উইংস থাকে, কিছু ব্যাটালিয়ন থাকে। যেমন শিক্ষাঙ্গনে এক ধরনের ব্যাটালিয়ন থাকে, কালচারাল অঙ্গনে এক ধরনের ব্যাটালিয়ন থাকে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হয়েছে যে এরকম যখন আমাদের দেশে ফ্যাসিস্ট এমনভাবে চলে আসলো, তারা কিন্তু বুঝে গিয়েছিল যে আমাদের জনগণের নর্মসটা কি। জনগণের তো একটা নর্মস থাকে, এবং তারা যখন দেখলো যে এই জনগণকে ঠান্ডা করতে হলে দুইটা জিনিস আপনাকে প্রতিষ্ঠা করতেই হবে, একটা হচ্ছে ভয়, আরেকটা হচ্ছে লোভ। একসাথে তারা অ্যালাইন করে মানুষের জন্য সামনে নিয়ে আসলো। তখন কিন্তু ওই যে যার জায়গা থেকে কথা বলার কথা ছিল, জনগণকে দেখাইলো ভয়, আর যারা কথা বলবে তাদেরকে দিল লোভ এবং সুযোগ।
কালচারাল অঙ্গনের কথা বলেন, তো আমাদের কালচারালের সূতিকাগার তো আমরা এখন যদি ধরি শিল্পকলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আমরা ধরি। দেখেন শিল্পকলা একাডেমিতে তারা কিছু মানুষকে মানে তাদের প্রতিনিধিদেরকে এমনভাবে ওখানে ট্রেন করে পাঠালো, তারা কি করলো একেবারে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিছু মানুষকে দিল সুযোগ, কিছু মানুষকে দেখাইলো লোভ। এই মানুষগুলো যখন লোভ এবং সুযোগের মধ্যে পড়ে গেল, তারা কিন্তু আর কোনো প্রতিবাদ করলো না, সুযোগটা তারা হস্তগত করে নিলেন। আবার আমাকে দিয়ে যখন আপনি আপনার কোনো সুযোগ বা আপনার কোনো প্রয়োজন আমাকে দিয়ে মিটাইলেন, অন্যায্য প্রয়োজন, এরপরে যখন আমি আমার জন্য যখন কোনো অপরাধে আমি জড়ালাম বা কোনো সুযোগ নিলাম, তখন কিন্তু আপনি আমাকে শাসনও করতে পারছেন না, যেটা আমরা পুলিশের মধ্যে দেখলাম সর্বশেষ। আমাদের আবহমান কালের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ধ্বংস করে তারা তো নতুন এক ধরনের সংস্কৃতি তারা ইম্পোজ করে না। আমরা যেটা মনে করছি, দেখেন তারা ঘটনা প্রবাহে কিন্তু আগায় নাই। তারা যে এটা করবেন, এটা কিন্তু তাদের টোটালি স্ক্রিপ্টেড। আচ্ছা আচ্ছা। যদি স্ক্রিপ্টেড না হয় তাহলে তারা 21 সাল 42 সালের কথা আপনাকে বলতে পারে না। তো আগে থেকে বলবার সুযোগ কই? এই যে প্রতিটা দুর্ঘটনার পরে যে একটা করে সাবোটাজ আপনার সামনে যে একটা করে পর্দা ফেলে দিচ্ছে, একটা করে ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো তো তাদের স্ক্রিপ্টের অংশ। এবং তারা ততদিনে বুঝে গেছে যে এই ঘটনাগুলো হলে আমাদের দেশের জনগণ ওই দিকে ধাবিত হয়। মানে সমাজকে বিভাজিত করে শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ধ্বংস করার কারণটা হলো যে আমি সবসময় একটা কথা বলি যে জাতির কোনো প্রজন্ম তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা না রাখে, সে জাতি কখনো আগায় না এবং সে জাতি অন্ধ হয়ে বড় হয়। কিন্তু সেই অন্ধকার থেকেই তো একটি প্রজন্ম আবার আলোর পথে বাংলাদেশকে নিয়ে আসে। আলোর পথে আনার পেছনের এবার একটা নাটক আমি আপনাকে বলি, যেটা আমি মনে করি। আপনি দেখেন আমরা ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করলাম 2024 সালে। এই 20টা কবে বনেছিল আপনারা জানেন? নিরাপদ সড়ক আন্দোলন, হ্যাঁ 18 নিরাপদ সড়ক আন্দোলন। দেখেন সাধারণ কিছু ছেলে মেয়ে, তারা 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, ওখানে কিন্তু কলেজের অংশগ্রহণ ছিল না, ইউনিভার্সিটির অংশগ্রহণ ছিল না। স্কুলের বাচ্চারা ওরা কি চেয়েছিল এই দেশে? ওরা কিন্তু কিছু চায় না, ওরা শুধু একটা নিরাপদ সড়ক চেয়েছিল। রাষ্ট্র কি করলো? ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে, পুলিশ দিয়ে নানাভাবে ওদেরকে হয়রানি করলো। এখানে যদি তৎকালীন প্রধানমন্ত্রী যদি বলতেন যে তোমরাও নিরাপদ সড়ক চাও, আমিও নিরাপদ সড়ক চাই, তো একদিনে তো আর হয় না, চলো আমরা একসাথে কাজ করি, তোমরা স্কুলে যাও, তোমরা তোমাদের কাজটা করো, আমরা আমাদের কাজটা করছি। তারা কিন্তু ওই দিন এই ছেলে মেয়েগুলোকে চূড়ান্ত হতাশ করে বাড়ি ফিরেছে এবং তাদেরকে পিটায়া বাড়িতে পাঠানো হলো, বাপ মাকে হুমকি দেওয়া হলো, বাপ মাকে অপমানিত করা হলো। যে সকল ছেলে মেয়েরা একটু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল, তাদের বাবা মাকে কিন্তু অনেক রকম অত্যাচার করা হয়েছে। এটা যখন করা হইলো, তখন কিন্তু ওরা কিন্তু একটা জিনিস বুঝে গেল যে এতদিন আমাদেরকে যা পড়িয়েছ এটা আসলে ভুয়া, তোমরা আমাদের মানুষ না। ওরা যখন এটা বুঝে বড় হতে শুরু করলো, আজকে দেখেন 2024-এ এসে ওই সময়কার ছেলে মেয়েগুলার কেউ কলেজে, কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ যারা 9-10-এ ছিল তারা বিশ্ববিদ্যালয় শেষ করেছে। তারাই এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। এই টোটাল যেই হাওয়াটা যে একমুখী করলো, ওরা তো একটা হাওয়া নিয়ে আসলো সামনের দিকে, দমকা একটা হাওয়া নিয়ে আসলো। এরপরে আমরা বা আমাদের বড়রা অনেকেই সেটার সাথে আমরা বাতাস দিলাম, কিন্তু হাওয়াটা কিন্তু ওরাই নিয়ে আসে, ওই প্রজন্মটাই কিন্তু। বাংলাদেশে বিমার উপর অনাস্থা, বিবিসি একটি সংবাদ প্রকাশ করেছিল। কেন আসলে অনাস্থার মতো পরিস্থিতিতে গেল? বিমার উপর অনাস্থার যাবে না কেন? আমি কোনো কারণে সুন্দরবনের খুব কাছাকাছি একেবারে রুরাল একটা জায়গায় আমি কাজ করি। তো ওইখানকার একবারে রিসেন্ট একটা ঘটনা, তাদের বিমার ম্যাচুরিটি চলে এসেছে আরো 7-8 বছর আগে, এখন পর্যন্ত তারা তাদের ক্লেইমের অর্থটা পায়নি। তো লুটপাটের কারণে আসলে এই ক্লেমগুলো কখনোই সাকসেস হয়নি। কিন্তু মানুষ তত দিনে জেনে গেছে, কারণ আপনি যখন আমার ক্লেম আমি করতে যাচ্ছি, আমাকে বিমা অফিস কি বলছে
যে ভাই আপনার সব কিছুই ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা নাই, ব্যাংক আমাদেরকে টাকা দিচ্ছে না। এবং ওই সময়টা 4 থেকে 5 লাখ টাকার একটা, আপনি নিজেও যদি 5 লাখ টাকার একটা চেক বাংলাদেশের যে কোনো ব্যাংকে যদি আপনি যে ড্র করছেন যে আমার টাকাটা লাগবে, টাকা দেন, আপনাকে একেবারে কম বসাইলেও 30 মিনিট বসাইছে, কারণ ব্যাংক শূন্য করে ফেলেছিল। যে একটু অপেক্ষা করেন। তো আমাদের দেশের মানুষ সহজ সরল, কিন্তু এতটা কিন্তু বোকা না। জি, ধন্যবাদ কামাল খান। আমরা শেষ করব মানসুরা, একই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। এই সরল মানুষগুলো বেঁকে গিয়েছিল বলেই ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের সোসাইটিতে বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত 3টি শ্রেণীতে বিন্যস্ত ছিল। এই 3টি শ্রেণীর মধ্যে আমরা গত 10 বছর বা 12 বছরে মধ্যবিত্ত শ্রেণীটিকে আর পাইনি। এই শ্রেণীটি 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, হতদরিদ্র এবং উচ্চবিত্ত বা অলিগার্ক। এই মধ্যবিত্ত শ্রেণীটিকে ধ্বংস করবার কারণ কি? ফ্যাসিবাদ কি এই জায়গাটুকুতে বাসা বেঁধেছিল কিনা, যে উচ্চবিত্তদের অবৈধ অর্থের সমর্থন এবং নিম্নবিত্তকে, যে কথাটি কামাল খান বলছিলেন যে লোভ এবং সুযোগ, তাদেরকে শোষণ করবার পথ খুঁজেছিল কিনা? আপনার কাছে কি মনে হয়? এটা আসলে এই যে শ্রেণীকে সবসময় ব্যবহার শাসক গোষ্ঠী করেছে, সেটা এক ধরনের আলাপ। কিন্তু মধ্যবিত্ত, আমরা এই যে আন্দোলনমুখী ছিলাম দীর্ঘ সময়, আমরা বেশিরভাগ সময় মধ্যবিত্তকে একটা দোষ দিয়ে এসেছি যে এই যে আন্দোলন হচ্ছে, যখনই মধ্যবিত্ত তার কমফোর্ট জোন থেকে বের হবে, তখনই এই ব্যবস্থা, এই সিস্টেম চ্যালেঞ্জের মুখোমুখি হবে মধ্যবিত্ত। এবং আপনি দেখেন এই যে 24-এর গণঅভ্যুত্থান, এটা কিন্তু মধ্যবিত্তর সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, কারণ তারা তাদের শ্রেণী থেকে নিচে পড়ে গিয়েছিল, শ্রেণী থেকে বের হয়েছে, তাদের কমফোর্ট জোন থেকে বের হয়েছে, নিচে পড়ে গিয়েছিল অবস্থান। হ্যাঁ, সেটাই। তো এখন নিম্নবিত্ত সবসময় শোষণের শিকার হচ্ছে। তারা দ্রব্যমূল্য বলেন, যেভাবে হোক তাদের জীবনযাত্রার জন্য তাদের আয়, তাদের ব্যয়, সেই অবস্থা নিয়ে তারা সবসময় শোষণের শিকার। তো তারা যে কোনো পরিস্থিতিতে যখনই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়ানোর প্রশ্ন ওঠে, বিশেষ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিম্নবিত্ত দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে পল্টনের সমাবেশে রিকশাওয়ালাদের বিশাল লাইন ছিল, তারা সেখানে গিয়েছে। কেন গিয়েছে? যে এই অচল অবস্থা থেকে, এই যে দ্রব্যমূল্যের অবস্থা, দুর্গতির অবস্থা থেকে আমার মুক্তি হবে, আমার মুক্তি হবে। সেই মুক্তির জন্য আমি এখানে এসেছি, যে অচলায়তন ভাঙুক, ফেসিবাদ দূর হোক। কিন্তু মধ্যবিত্তর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ছিল না। তার দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু তার কাছে সেই দ্রব্যমূল্য কেনার পয়সা আছে, এই প্রভাব তার উপরে দেরিতে পড়েছে, যে কারণে এত বিলম্বিত হয়েছে। দেরিতে যখন পড়েছে তখন কিন্তু পরিস্থিতিটা আরো খারাপ হয়েছে, কারণ সে কিন্তু নিম্নবিত্ত হতে পারছে না। সে যখন দ্রব্যমূল্য বা যে কোনো ধরনের সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা তার হাতের বাইরে বের হয়ে চলে গিয়েছে, তখন সে সবচেয়ে বিপর্যস্ত। এই কারণ নিম্নবিত্তর চেয়ে সে বেশি বিপর্যস্ত। এর মূল কারণ ছিল তো অর্থনীতিকে ফোকলা করে দেয়া, এবং শেয়ার বাজার। আমাদের এই অচলায়তন ভেঙে আমরা নতুন একটা স্বপ্ন দেখছি, নতুন একটা সরকার এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। এই সরকারকে আসলে যদি ছোট্ট করে আপনাকে 30 সেকেন্ডে বলতে বলা হয় যে কি করা জরুরি, আসলে তড়িৎ সমাধানের জন্য কোন পথে এগোনো সুবিধাজনক বলে আপনি মনে করেন? এই সরকার যখন এসেছিল, অনেক ধরনের এক্সপেকটেশন নিয়ে আমরা তাদের দিকে তাকিয়েছি। তারা বলছে যে সংস্কার হবে, সংস্কারে দেশের মানুষের মুক্তি হবে, বিভিন্ন সেক্টরগুলো তাদের নাগরিক সুবিধাগুলোকে সহজ করে, বা সেই জায়গায় সিন্ডিকেট ভেঙে সংস্কার করে। জি, ধন্যবাদ কামাল খান। একেবারে 30 সেকেন্ডে প্রত্যাশা এবং পরামর্শ। আচ্ছা, আমার নাগরিক অধিকারের নিশ্চয়তা আমি চাই, আমি আমার ভোটের নিশ্চয়তা চাই, আমার ভোটটা আমি দেব, আমার কথাটা, আমার দাবির কথাটা আমি বলার অধিকার, আমার কথাটা আমি বলতে চাই, নিঃসংকোচে আমি বলতে চাই। সেটা হয় ওটা হবে না, সরকারের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, এবং সেই নিরাপত্তাটুকু আপনার প্রত্যাশা। ধন্যবাদ কামাল খান। সেই নিরাপত্তা আমার নাগরিক অধিকারটা চাই। আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে
আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।